নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পুনরায় আবার আলোচনায় ফিরছি। আমরা 2020 সালের WB সেটের প্রিভিয়াস ইয়ারের জেনারেল পেপার নিয়ে আলোচনা করছিলাম। আমরা গাণিতিক সমাধান হিসাবে এই 13 নম্বর প্রশ্নটিতে আমরা আমাদের 11তম পার্ট অর্থাৎ WB সেটের 2020 সালের প্রশ্নের দ্বিতীয় পার্ট তথা সার্বিকভাবে আমাদের 11তম পার্ট আমরা শেষ করেছিলাম। আমাদের এই সমস্ত পার্টগুলিকে পেতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশনে অর্থাৎ এই ভিডিওর নিচে যে টাইটেল থাকে তার নিচে অংশগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা লিঙ্ক দিয়ে থাকি। তো সেই লিঙ্কগুলো ডাইরেক্ট তোমরা প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটা লিঙ্কে তোমরা চলে যেতে পারবে, তোমাদের সুবিধার্থে সেই অর্থটা করা হয়েছে। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 14 নম্বর প্রশ্ন থেকে। আমরা গাণিতিক সমাধান করলাম একটু আগে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটি ডায়াগ্রাম রয়েছে। 14 থেকে 16 অবধি এই প্রশ্নগুলি এই ডায়াগ্রামের মধ্যে পড়বে। তো কি বলছে দেখো, যে বলছে রেক্টাঙ্গল রিপ্রেজেন্টস বয়েজ। রেক্টাঙ্গল মানে কি? আয়তক্ষেত্র। এখানে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এই যে বড়টা, তো এটা রিপ্রেজেন্ট করছে বয়েজ, BOYS বয়েজ। তারপরে বলছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ রিপ্রেজেন্ট করছে গার্লস। ত্রিভুজ কোথায় রয়েছে? এই যে দেখতে পাচ্ছি আমাদের ত্রিভুজ, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে গার্লসকে, গার্লস। সার্কেল, এখানে বৃত্ত রয়েছে, বৃত্তটা দেখতে পাচ্ছি, এটা রিপ্রেজেন্ট করছে কি? রিপ্রেজেন্ট করছে অ্যাথলেটিক্স, ATH অ্যাথলেটিক্স রিপ্রেজেন্ট করছে। আর স্কোয়ার, বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করছে ডিসিপ্লিন। এই অংশটা রিপ্রেজেন্ট করছে ডিসিপ্লিনড। ডিটা ভালো করে হলো না, ওকে, অসুবিধা নেই। ডিসিপ্লিন। ওকে, তো এবার আমরা প্রশ্নে চলে আসি। বলছে হুইচ নাম্বার, কোন সংখ্যাটি, এখানে যে সংখ্যা রয়েছে এই 8, 4, 5, 3 এগুলো সব সংখ্যা। ওকে, বলছে এই নাম্বারগুলির মধ্যে কোনটা রিপ্রেজেন্ট করছে দ্য বয়েজ, ছেলেগুলি, হু আর অ্যাথলেটিক, যারা অ্যাথলেটিক এবং ডিসিপ্লিনড। অর্থাৎ বয়েজগুলি হবে এখানে ফিমেল হবে না, বয়েজ হতে হবে, এটা হচ্ছে মাস্ট। তবে তারা কি হবে? অ্যাথলেটিকও হবে এবং ডিসিপ্লিনডও হবে। অর্থাৎ দুটো হতে হবে, অ্যাথলেটিকও হতে হবে, ডিসিপ্লিন হতে পারে। তাহলে বয়েজ মানে হচ্ছে আমার আয়তক্ষেত্রের মধ্যে। তো আয়তক্ষেত্রের মধ্যে কি নাম্বার রয়েছে? 10 রয়েছে, 6 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে এবং 3 রয়েছে। তো আমরা প্রথমে এলিমিনেশন পদ্ধতি আছে। দেখো 3 হবে না, কারণ 3 ত্রিভুজের মধ্যে রয়েছে, তাহলে তো এটা গার্লস, তাহলে 3 আমার হবে না। এবারে চলে আসি যে কি বলেছে বয়েজ এর মধ্যে। এবারে এটা শুধু বয়েজ, এটা অ্যাথলেটিক, এটা হচ্ছে আবার ডিসিপ্লিনড। তো আমরা দেখছি 1 আর 6 এরা শুধু আলাদা। 6 শুধু না, আলাদা নয়, এটা অ্যাথলেটিকের মধ্যে পড়ছে, শুধু অ্যাথলেটিক হলে হবে না। ওকে, আবার 1ও দেখো সে হচ্ছে এই 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 ঘরটাতে পড়ছে, ডিসিপ্লিনের ঘরে পড়ছে, শুধু ডিসিপ্লিন হচ্ছে। অর্থাৎ আমাকে এই বৃত্তের মধ্যে এবং এর ঘরের মধ্যে দেখতে পাচ্ছি এই যে 2, দেখো এই 2 সংখ্যাটি যেমন আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে এবং তার পাশাপাশি মানে এখানে সে বয়েজ আয়তক্ষেত্রের মধ্যে আর বৃত্তের মধ্যে, কারণ সেটা অ্যাথলেটিকও হয়ে গেল, এবং এই চতুর্ভুজের মধ্যে, তাই হচ্ছে। এবার 3টা কেন হলো না? এই 3ও তো হতে পারতো, কিন্তু সে কিন্তু ফিমেল হয়ে যেতে পারতো, তাই না? অর্থাৎ এই যদি এইখানে হতো 3টা, তাহলে সে কিন্তু ফিমেল হবে। আমার তো ফিমেল চাইনি, গার্লস তো চাইনি, বয়েজ চেয়েছে। তাহলে আমার সংখ্যা রাইট অ্যান্সার হবে আমার 2। দেখো অপশন রয়েছে কিনা, এই যে অপশন 2 রয়েছে। এরপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস অ্যাথলেটিক, অর্থাৎ অ্যাথলেটিক হবে এবং সে বয়েজের মধ্যেও পড়বে, গার্লসের মধ্যেও পড়বে। অর্থাৎ অ্যাথলেটিক যেমন হবে, অ্যাথলেটিক মেন হতে হবে, তবে সে বয়েজের দলেও পড়ে এবং গার্লসের দলেও পড়ে। চলে যাই, তাহলে অ্যাথলেটিক হচ্ছে এই ঘরটা, তো এই ঘরে সে বয়েজের মধ্যেও থাকবে, গার্লসের মধ্যেও থাকবে। তো বয়েজের মধ্যে এবং গার্লসদের মধ্যে কোনটা রয়েছে? দেখো বয়েজদের মধ্যে রয়েছে কি, ভালো করে দেখি আগে। ইন্ডিকেট অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস হবে। তবে সেটা কিন্তু ডিসিপ্লিনের ঘরে যেন না হয়। তাহলে ডিসিপ্লিন এই ঘরটার বাইরে, তাহলে অ্যাথলেটিকের ঘর এইটা। ওকে, গার্লস দেখতে পাচ্ছি 4, কিন্তু
এটা কিন্তু ত্রিভুজের মধ্যে গার্লস রয়েছে। এবারে অ্যাথলেটিকের মধ্যে 5 রয়েছে। ওকে, বয়েজ কোথায়? বয়েজ, প্রশ্নটা কি আমাদেরকে একটু কনফিউশন করাচ্ছে, বয়েজ এবং গার্লস কি করে হতে পারে? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস, অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস। ওকে ওকে, আরেকবার দেখে নিই। তো এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাথলেটিকের ঘর হচ্ছে এই বৃত্তটা, তার মানে ডিসিপ্লিনের ঘর বাইরে 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। তো বয়েজের ঘরটা কিন্তু এইটা। ওকে, গার্লসের ঘর কিন্তু এইটা, তার মানে বয়েজ এবং গার্লস রিপ্রেজেন্ট করছে 3, আদারওয়াইজ আর কোনো কিন্তু কোথাও সংখ্যা দেখতে পাচ্ছি না। দেখো, কারণ এটা যদি আমি 5 ধরি, ও কিন্তু শুধুমাত্র অ্যাথলেটিকও হবে না, অ্যাথলেটিক হচ্ছে কিন্তু বয়েজও হচ্ছে না, গার্লসও হচ্ছে না। আর যদি 4 ধরি, বয়েজ হচ্ছে না কিন্তু গার্লসই হচ্ছে। আরেকবার প্রশ্নটাকে দেখে নেওয়া যাক কি বলছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে অ্যাথলেটিক বয়েজ অ্যান্ড গার্লস আমাদের রিপ্রেজেন্ট করছে এই 3টা, কারণ সেটা বয়েজের মধ্যেও পড়ছে এবং গার্লসের মধ্যেও পড়ছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলে আসি, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হলো? 3 হলো। নেক্সট চাই, আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বার 1? এক কি বলছে? এক সংখ্যাটি কোথায় আছে? দেখতে পাচ্ছি 1 এখানে। তো 1 এই ঘরটা মানে সে হবে বয় হলো। তারপরে এই ঘরটা কার মধ্যে পড়ছে? এইটার মধ্যে শুধু পড়ছে, কারণ বৃত্তের মধ্যেও আসছে না, ত্রিভুজের মধ্যেও আসছে না। তাহলে অ্যাথলেট, এই ঘরটা কি? ডিসিপ্লিন, তাই না? এখানে ডিসিপ্লিন, তো ডিসিপ্লিন বয়েজ, তাহলে এটা হওয়া উচিত ডিসিপ্লিন বয়েজ। দেখে নিই আমাদের অ্যান্সার রয়েছে কিনা। ডিসিপ্লিন, এই যে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চাই। দেখো, প্রশ্ন নাম্বার হচ্ছে 17, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, ভালো করে এইগুলো দেখবে, ইজ নট হয় না এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তোমরা নিশ্চয়ই জানো এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা আমাদের ভারতবর্ষে করা হয়েছে। কত সালে করা হয়েছে? 2015 সালে। কত সালে? 2015 সালে। তো এইখানে মোট 8টি গোলের কথা বলা হয়েছে। 8টি গোল মানে 8টি লক্ষ্যের কথা। তো তাদের মধ্যে একটা ছিল যে দূর করতে হবে। কি দূর করতে হবে? আমি এক এক করে বলি। দেখো, 1 নম্বর ছিল যে এক্সট্রিম পোভার্টি, দারিদ্রতা দূর করতে হবে, প্রচণ্ড দারিদ্রতা দূর করতে হবে। ওকে, 2 ছিল কি ছিল? 2 ছিল যে প্রাইমারি যে এডুকেশন, যেটাকে আমরা বলি প্রাইমারি এডুকেশনটাকে সবার কাছে করতে হবে। আমি ডট করে দিচ্ছি, প্রাইমারি এডুকেশন। তৃতীয় ছিল কি? যে জেন্ডার ইকুইটি, অর্থাৎ এখানে মেলরা এটা করতে পারবে, ফিমেলরা এটা করতে পারবে না, জেন্ডার ইকুইটি, এবং সাথে সাথে উইমেন এম্পাওয়ারমেন্টটাও ছিল। 4 নম্বর যে ম্যাসিভ গোলটা ছিল সেটা ছিল যে আমরা এই যে বাচ্চারা কম বয়সে মারা যায়, তো চাইল্ড মোর্টালিটি ওটাও কমাতে হবে, চাইল্ড মোর্টালিটিও কমাতে হবে। 5 ছিল আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে মেটার্নাল হেলথ, যারা আমরা প্রেগনেন্ট মহিলা, সেই অন্তঃসত্ত্বা মাদের তাদের হেলথটাকে আমাদের সঠিক রাখতে হবে, কারণ সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য মায়ের পুষ্টিটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর 6 নম্বরে ছিল যে এই যে বিভিন্ন রকম মহামারী নয়, ক্রিটিক্যাল রোগ, HIV, এইডস, তারপরে আরও কিছু রোগ থাকে যেমন হচ্ছে ম্যালেরিয়া, এই সমস্ত রোগগুলোকে কিন্তু দূর করাতে হবে। 7 নম্বরে ছিল যে কিভাবে আমরা পরিবেশটাকে আমরা সচেতন বা পরিবেশটাকে সুস্থ রাখবো, তাহলে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল গোল ছিল। এবং 8ম এবং শেষ ছিল যে গ্লোবাল পার্টনারশিপ, অর্থাৎ ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশের যে ইকোনমিক্যালি যে পার্টনারশিপ, এগুলো হবে। ঠিক আছে? তো দেখো, আমাদের এই যে গোলগুলো রয়েছে, ইমপ্রুভমেন্ট মেটার্নাল হেলথ, এটা কিন্তু মিলেনিয়াম গোল। অ্যাচিভ ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটাইজেশন
অ্যান্ড হাইজেন কোথাও আমি এগুলো কোথাও পেয়েছি না, মিলেনিয়াম গোলের মধ্যে এটা ছিল না, তাহলে আমাদের এখা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখে নিই, দেখো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এই যে পেলাম 7 নম্বরে ছিল, তাহলে এটা তো ছিল। অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন এটাও তো ছিল, তার মানে আমার এইটা ছিল না, তাই না? তাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখো একটু সময় লাগছে ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝাতে চাই। এবার বলছে দ্য তাজমহল ইজ থ্রেটেন, সেটা এখন বিপর্যয় হতে চলেছে, তার 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 পরিস্থিতি খারাপ হতে চলেছে, তাজমহল থ্রেটেন হচ্ছে ডিউ টু দ্য ইফেক্ট অফ, কোনটার জন্য হচ্ছে? হাইড্রোজেন, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন। সালফার ডাইঅক্সাইড হবে। কেন? তুমি নিশ্চয়ই জানো অ্যাসিড রেনের কথা শুনেছো, অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টিতে মূল দুটি যে উপাদান হচ্ছে, একটা হচ্ছে H2SO4 যেটাকে সালফার ডাইঅক্সাইড বলছি, H2SO4, এবং আরেকটি হচ্ছে নাইট্রাস অক্সাইড NO2। ওকে, KNO2 প্রবাবলি, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি। তো নাইট্রাস অক্সাইড। ওকে, তো এখানে রয়েছে সালফার ডাইঅক্সাইড, তাহলে আমাদের এখানে সালফার ডাইঅক্সাইড মেন কারণ হচ্ছে। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি? দেখো বাস্তুতন্ত্র, একে ইকোলজিটা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এটা হচ্ছে পরিমাপক ইউনিট। তো এটাকে বেশি আর কি বলবো এগুলো নিয়ে, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো তোমরা অবশ্যই জানো। ইকোসিস্টেম ক্ষেত্রে এই আমাদের ইকোলজিটাকে ইউজ করা হয়। নেক্সট আসি, আমি বেসিক জিনিসটাকে নিয়ে বেশি কিছু আলোচনা করছি না। নেক্সট আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট পার্ট অফ জিওলজিক্যাল ডিজাস্টার? মানে ভৌগোলিক এলাকা ভিত্তিক ডিজাস্টারের মধ্যে কোনটা পড়ে না? ভলক্যানো, অবশ্যই এটা একটা ভৌগোলিক একটি ঘটনা, ভৌগোলিক একটা অঞ্চলে ডিজাস্টার ঘটে। আর্থকুয়েক, মানে এগুলো হচ্ছে বলা যেতে পারে ন্যাচারাল, এগুলো হচ্ছে ন্যাচারালি তারা হয়ে থাকে, ন্যাচারালি এগুলো কিন্তু কাজ করে। আর্থকুয়েক এটাও ন্যাচারালি ভৌগোলিক একটা ডিজাস্টার। সুনামি এটাও হয়ে থাকে। তবে এই সি সার্চটা হচ্ছে, এটা কিন্তু নয়, সি সার্চ কিন্তু জিওগ্রাফিক্যাল ডিজাস্টার নয়, কারণ এটা তো হিউম্যান দ্বারা, মানুষ দ্বারা সৃষ্ট। আজকে এই আমরা যে সমুদ্র উচ্ছ্বাস ঘটছে, এর মূল কারণ কি? কারণ আমরা এত পরিমাণে যে আমরা যে প্রচুর পরিমাণে যে গ্লোবাল ওয়ার্মিং করাচ্ছি, আমরা যে প্রচুর পরিমাণে যে ওয়েস্টেজগুলো ফেলছি সমুদ্রে, এই সমস্ত কারণের জন্য সমুদ্রের তলানিতে কিন্তু আমাদের যে সমুদ্রের তলার নিচে অনেক স্তর জমা হয়ে আছে, যার জন্য জলের যে পরিমাণটা বেড়ে আসছে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটছে, পরিবেশ দুর্ঘটনার জন্যে কি হচ্ছে, এক হচ্ছে বরফ মেল্ট হচ্ছে, এবং নিচে আরও আমরা বলতে পারি যে ওর যে গভীরতা কমে আসছে, তাই জন্য সি সার্চ ঘটছে। এটা তো হিউম্যান দ্বারা করছে, সি সার্চটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে যে পপুলার অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেমটা বলা হচ্ছে যে মোবাইল স্মার্টফোনে ব্যবহার করা হয়? এটা আমার মনে হয় বলার দরকার নেই, এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, অ্যান্ড্রয়েড সবাই বলতে পারবে। ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এগুলো সব হচ্ছে কম্পিউটার, এগুলো হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো হচ্ছে তাদের অপারেটিং সিস্টেম। নেক্সট চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 22-তে। 22 প্রশ্ন কি বলছে? বলছে দ্য সিস্টেম ওয়াইডলি ইউজড, যেটাকে বেশি করে ব্যবহার করা হয়ে থাকে, কি? ডাটা কালেকশন, ডাটা সংগ্রহ করার জন্য, অ্যান্ড অ্যাকুইজিশন, এবং ডাটা অর্জনের জন্য। কোনটা এ করা হয়ে থাকে? এটা আমি রাইট অ্যান্সারে আসি, আমি বেশি কিছু এখানে ঘাটাতে চাই না। সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, একে খুব সংক্ষেপে SCADA বলা হয়, স্কাডা বলা হয়। এই স্কাডা এটা মূলত হাই লেভেল কম্পিউটার, বিশেষ করে গবেষণা ক্ষেত্রে, বিশেষ করে রিসার্চ সেন্টারের ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে দেখো, সিস্টেম ওয়াইডলি ইউজড ফর ডাটা কালেকশন অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, এটা হচ্ছে সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, যাকে শর্ট ফর্ম স্কাডা। মাথায় ঢুকিয়ে নাও, এইরকম প্রশ্ন আসতে পারে, কারণ আমি দেখেছি বারবার পশ্চিমবঙ্গের যে সেট পরীক্ষার আগের বছরের প্রশ্নের সাথে কিছুটা হলেও তাদের সেই অপশনগুলো থেকে মিল থাকে, এবং সেগুলো থেকে প্রশ্ন আসে। তাই এই শর্ট ফর্মগুলো মনে থাকবে, স্কাডা কী করছে? বিশেষত এটা কোন ধরনের কম্পিউটারে পাওয়া যায়? হাই লেভেল অফ কম্পিউটারগুলোতে পাওয়া যায় থাকে, হাই লেভেল অফ সুপার কম্পিউটার মেশিন যেগুলোতে আছে সেগুলোতে ব্যবহার হয়ে থাকে। এবারে চলে আসি, একটু বেশি চলে গেলাম, কি বলছে দেখো, বলছে টিম এ এবং টিম বি, অর্থাৎ এখানে দুটো টিম পেলাম, টিম এ পেলাম এবং টিম বি, দুটো টিম পেলাম, তারা বাস্কেটবল টুর্নামেন্ট খেলছে। এ ম্যাচ ক্যান হ্যাভ 3 আউটকামস, অর্থাৎ যেখানে একটা খেলা হলে, মানে যেরকম একটা গেম হয়, যেরকম ক্রিকেট ম্যাচ হচ্ছে, যে একটা ক্রিকেট ম্যাচ খেলা হলে সেখানে একজন জিততে পারে, মানে অর্থাৎ এ জিততে পারে বা বি জিততে পারে, অথবা টাই হতে পারে, যেরকম ক্রিকেট খেলা হয়ে থাকে। তো বলছে দ্য টিম হ্যাজ টু উইন 2 গেমস,
একটা দলকে দুটো ম্যাচ জিততে হবে, তাহলে সিরিজটা জিতে, হয় না? একটা তিন ম্যাচের খেলা হয় যেখানে যে দুটো জিতে সে হচ্ছে উইনার। তো বলছে ফার্স্ট টিম উইনিং 2 গেমস, যদি প্রথম টিম দুটো গেম পরপর ইনে রো জিতে যায় তাকে সে উইনার ঘোষণা করে দেওয়া হবে টুর্নামেন্ট, তখন আর তৃতীয় টুর্নামেন্টে আর যাওয়ার দরকার নেই, মানে দ্বিতীয় খেলাতেই শেষ, আর তৃতীয় টুর্নামেন্ট হচ্ছে না। ইন হাউ মেনি ওয়েজ, তাহলে এইরকম যদি করা হয়, মানে এরকম যদি গেম খেলা হতে পারে, তাহলে টুর্নামেন্টে কতগুলো ম্যাচ হতে পারে, ক্যান বি প্রসিড হোয়ার ওয়ান টিম ক্যান বি ডিক্লেয়ার অ্যাজ উইনার, অর্থাৎ একটা টিম জিততে পারে এরকম কতগুলো কম্বিনেশন হতে পারে। তো আসি দেখো, আমি যদি এ টিমের পার্সপেক্টিভে করি, ঠিক আছে, আমি ম্যাচ 1, ম্যাচ 2, ম্যাচ 3, এটা কিন্তু এ টিমের করছি, এটা বি টিমের ক্ষেত্রেও হবে। ধরো এ টিম প্রথম ম্যাচে উইন করলো, জয়লাভ করলো, উইন, দ্বিতীয় ম্যাচে উইন করলো, তাহলে তৃতীয় ম্যাচে আর যাওয়ার দরকার নেই, তাহলে এটা একটা হলো প্রথম একটা কম্বিনেশন, প্রথম একটা টুর্নামেন্ট হলো, ঠিক আছে। দ্বিতীয় টুর্নামেন্ট এটাও তো হতে পারে যে দেখা গেল প্রথমে লস্ট, হেরে গেছে, তারপরে দুটো জিতেছে, এটাও একটা টুর্নামেন্ট যেতে পারে। আবার আমি ধরো প্রথমে এটা টাই হয়ে গেছে, তারপরে যেতে পারে, তারপরে যেতে পারে, হতে পারে, তো এরকম করে হতে পারে, তাহলে সে জিততে পারে, মানে জেতা কম্বিনেশন রাখতে হবে কিন্তু। তারপর আবার এটাও হতে পারে যে প্রথমটা জিতেছে, তারপরটা কী করছে, ধরো মনে করো তারপরটা টাই হয়ে গেছে, তারপরে জিতেছে, এটাও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে প্রথমটা জিতেছে, তারপরটা হেরে গেছে, তারপরটা আবার জিতেছে, তাই না? তো এইরকম আর মনে হয় হবে না, দেখো কেন, কারণ আমি যদি প্রথম দুটো জিতিয়ে দিই, তাহলে তো আবার তো সেই একই লাস্ট ম্যাচটা খেলা হবেই না। তো তার মানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা টুর্নামেন্ট এগোতে পারে, এটা একটা টুর্নামেন্ট এগোতে পারে, এটা একটা টুর্নামেন্ট এগোতে পারে, এটা একটা, তো টোটাল কটা হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে এর পার্সপেক্টিভে 5টা হতে পারে। তো ঠিক একই রকমভাবে বিরও সেই একই রকমভাবে হবে, তাহলে 5 × 2 সমান 10টা টুর্নামেন্ট হবে। দেখো দেখো অপশন রয়েছে, এই দেখো অপশন সি রয়েছে, হলো, বুঝতে পেরেছ? ভেরি গুড। এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে দ্য নাম্বার 8 বিট স্ট্রিংস দ্যাট ক্যান বি ফর্মড বিগিনিং উইথ ইদার 3 অর 101। তো 3 মানে হচ্ছে 3, মানে এখানে 3টা যদি 3 আর 101কে যদি করো তাহলে সেটা হচ্ছে 2, বা এটাকে ক্যালকুলেট করে 3, এটা 101কে ক্যালকুলেট করে হচ্ছে 2, তো 32। তো 32 বিটের এবারে স্ট্রিং কি বলছে, বিগিনিং উইথ এটা হচ্ছে আর এটা এন্ড হচ্ছে, তো স্বাভাবিকভাবে 32 আসার কথা, কিন্তু এটা ডাবলে করতে হবে 64, এটা 64 হবে উত্তর। নেক্সট আসি, ইন অ্যান ইন্টারনেট ওয়ার্ল্ড, ইন্টারনেটের জগতে কম্পিউটারগুলি কানেক্টেড থাকে টু ইন্টারনেটের সাথে, সেগুলোকে চিহ্নিত করার জন্য, অর্থাৎ একটা বলা হচ্ছে ইন্টারনেটের জগতে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পিউটার থাকে, তাই না? এই প্রতিটা কম্পিউটারকে যে ডাটা দিচ্ছে সে কিন্তু এটা যে এ, এটা যে সে, এটা যে সে, এটা জানে, কী করে জানে? প্রত্যেকের একটা নিশ্চয়ই একটা আইডেন্টিটি থাকবে, আইডেন্টিটি মানে পরিচিতি থাকবে, যেরকম আমরা থাকি। তো এটাকে কি বলে? দেখো এটা নিয়ে আমি প্রচণ্ড আলোচনা করেছি, আর সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কীরকম হয়ে থাকে, কত সংখ্যার হয়ে থাকে এবং কটা সেখানে দশমিক থাকে, সব নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আইসিটির সম্পূর্ণ ভিডিও দেখেছো। এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 26। আইটি অ্যাক্ট অনুযায়ী 2000 সালের যে আইটি অ্যাক্টটা হয়েছিল, যে সেকশানে যে বলা হয়েছে যে পানিশমেন্ট ফর সাইবার টেরোরিজম নিয়ে আইটি অ্যাক্ট 2000, এই যে রয়েছে অ্যাক্টগুলি, কোনটাতে সাইবার টেরোরিজম নিয়ে বলা হয়েছে? তো আসো আমি আলোচনা করে দিই। 66A সেখানে আলোচনা করা হয়েছে যে ইমেল নিয়ে, কেউ যদি ইমেল নিয়ে ফরজারি করে, কেউ যদি কারোর সাথে চাটুকতা করে, তাকে পানিশমেন্ট দেওয়া হয়। এটা হচ্ছে 66টা হচ্ছে ইমেল নিয়ে রিলেটেড। আর 66-এর বি হচ্ছে মূলত যদি কেউ ডিসঅনেস্টলি কি করে, যদি কারোর কম্পিউটার নিয়ে নেয়, কারোর ইলেকট্রিক ডিভাইস নিয়ে নেয়, তো মূলত হচ্ছে চুরি করার ক্ষেত্রে, অর্থাৎ স্টিল করার জন্য বা চুরি করার জন্যে এই পানিশমেন্টটা এখানে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়। আর 66-এর এফ হচ্ছে, এইটা হচ্ছে সাইবার টেরোরিজম নিয়ে। ওকে, এবারে তাহলে বাকি 45 থাকলো। তো এটা কি জন্য? এটা হচ্ছে মূলত যে
রেসিডিউসারি যে পেনাল্টি, এটা কি, যে দেখবে অনেক সময় দেনা পাওনা হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, তারপরে কেউ যদি এসে দাবি করে যে আমি আমার টাকা পাইনি, ঠিক আছে, তো সেই রকম যে যদি কেউ করে, তো এটা মোটামুটি আইটি অ্যাক্টের মধ্যে কিন্তু পড়ছে না, ঠিক আছে, এই তিনটা আইটি অ্যাক্টের মধ্যে পড়ছে, তাই স্বভাবতভাবে এই অপশনটা তো মাথায় আসতো না। তো এটা হচ্ছে রেসিডিউয়ারি অ্যাক্ট বা রেসিডিউয়ারি পেনাল্টি। তো এইরকম যদি কেউ অভিযোগ করে তাকে মোটামুটি 25,000 টাকা মতো কিন্তু পেনাল্টি হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই 26 দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে পরবর্তী প্রশ্ন, দেখে নেওয়া যাক। 27 হবে না, এই যে হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ অলসো কল্ড ওজোনোস্ফিয়ার। এই যে আমি বলছিলাম কেন যে পূর্বের বছরের সাথে তার পরের বছরের প্রশ্নের মিল থাকে, দেখো এই প্রশ্নটা পুরোপুরি হুবহু কিন্তু আগের ইয়ারের প্রশ্নে এরকম একটা ছিল যে কোন পার্টিকুলার এই স্তরে আমাদের বলা যেতে পারে যে আমরা যে ওয়েদার পাই, আমরা মানুষের বসবাস পাই, এরকম একটা প্রশ্ন ছিল। তো এখানে সেরকম এসছে ওজোনোস্ফিয়ার কোন স্তরে পাই, আমরা খুব ইজিলি বলে দিতে পারি যে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা তখন সেই আগের যে প্রশ্ন আলোচনা করতাম সেখানেই আমি কিন্তু এটা নিয়ে বলেছিলাম। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি, হ্যাভিং প্রাইমারি অবজেক্টিভ, যাদের মূল প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি ডিসেমিনেট, ছড়িয়ে দেওয়া কান্ট্রি ওয়াইড, সারা দেশ জুড়ে হায়ার এডুকেশনাল যে প্রোগ্রামগুলি হয়ে থাকে থ্রু টিভি অ্যালং উইথ দ্য ইউজ অফ আইসিটি, কারা করছে। দেখো আমি কি বলেছি, যখন অপশন ক্লিয়ার নয় তখন কি করবে, এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করবে। এলিমিনেশন মানে বাদ দেওয়া। ইনফ্লুমনেট কি, এখানে মূলত যারা গবেষণা করে তাদের গবেষণাপত্রের যে নথিগুলো তারা জমা থাকে, তো এটা তো টিভির মাধ্যমে হলো না, ব্যাস গেল। সিইসি ক্লিয়ার নেই, বাদ দাও। দূরদর্শন কি টিভি, তো দূরদর্শন যে টিভিটা এখানে কিন্তু নিউজ সম্প্রচারিত হয়, যেখানে প্রফেশনাল কোনো ওয়ার্ক হয়ে থাকে, কোনো আমরা এন্টারটেইনিং জিনিস হয়ে থাকে, তো এটা তো হায়ার এডুকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে না। মাঝে মাঝে এখানে পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়, তবে মাঝে মাঝে, তো কান্ট্রি ওয়াইড কিন্তু এর ব্যবহার নয়। ন্যাক কি করে, ন্যাক তো কলেজে ইউনিভার্সিটি সার্ভে করে এবং তাদের গ্রেড দেয়, তো এটা হলো না, তাহলে পড়ে থাকলো কি সিইসি। তোমাদের বলে দিই, আসলে আমি জানতাম এই উত্তরটি, তোমাদেরকে এইরকম শেখাচ্ছিলাম। দেখো এর ফুল ফর্ম হচ্ছে কনসোর্টিয়াম, CONSORTIUM, কনসোর্টিয়াম অফ এডুকেশনাল কমিউনিকেশন। এটা মাথায় ঢুকিয়ে নাও, শর্ট ফর্ম আসতে পারে যে সিইসির ফুল ফর্ম কি, কনসোর্টিয়াম অফ এডুকেশনাল কমিউনিকেশন। এটা কারা করেছিল, কার দ্বারা করা হয়েছিল, এটা হচ্ছে ইউজিসি, আমি ভুল লিখলাম, ইউজিসি 1993 সালে এটাকে ইমপ্লিমেন্ট করে। যখন তারা প্রথম করে তখন তারা 6টি ইউনিভার্সিটি, 6 ইউনিভার্সিটিকে সেন্টার করে, 6 ইউনিভার্সিটির মধ্যে তারা কিন্তু এইরকম টিভি প্রোগ্রাম করে। এখন রিসেন্টলি এটা গিয়ে দাঁড়িয়েছে 22 সেন্টারে, ঠিক আছে, প্রথম শুরু করেছিল 6টি, এখন 22 সেন্টারে, বোঝা গেছে। নেক্সট আসি, বলছে অ্যাসারশন এবং রিজন। কি বলছে, গভর্নর মানে রাজ্যপাল অফ এ স্টেট, একটা রাজ্যের রাজ্যপাল এক্সারসাইজেস দ্য পাওয়ার অফ ইস্যুইং অর্ডিন্যান্স, সে তার বিশেষ ক্ষমতার প্রয়োগ করে, কার উপদেশে, অন দ্য অ্যাডভাইস অফ ক্যাবিনেট, মন্ত্রিসভার উপদেশে সে কি করে, তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে, ঠিক আছে। অ্যাসারশন এটা বুঝলাম। এক্সারসাইজ কি বলছে, রিজন কি বলছে, যে দ্য এক্সারসাইজ অফ অর্ডিন্যান্স, তার এই যে বিশেষ ক্ষমতা যেটা যে সে করলো, প্রণয়ন করলো, মেকিং পাওয়ার অফ গভর্নর ডিসক্রিমিনেটরি, এটার মাধ্যমে এই যে জিনিসটা যখন সে করলো, এরকম যে কোনো বিশেষ ক্ষমতা প্রণয়ন করলো, তো তখন সেই ক্ষমতা যেটা তিনি প্রচলন করলেন বা প্রণয়ন করলেন সেটা বিবেচনামূলক না। বন্ধুরা, গভর্নর যখন সে কিছু করে রায় হয়ে যায়, সেটা হয়ে যায় ভার্ডিক্ট, সেটাকে পুনরায় কিন্তু বিবেচনা করা হয় না, ওটা ভার্ডিক্ট হয়ে যায়, রায় হয়ে যায়। তাই আমরা বলতে পারি এটা ঠিক, ওকে। আমাদের রিজন কিন্তু ফলস। দেখি এরকম অপশন কোথায় রয়েছে, বলছে বোথ এ অ্যান্ড আর ট্রু। কোথায়, এ অ্যান্ড আর তো ট্রু নয়, একটা ঠিক আছে, এটা ঠিক নিচেরটা ভুল, তাহলে এটা অপশন হবে না। বলছে বোথ এ অ্যান্ড আর ট্রু, দুটোই ট্রু, বাট আর বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, দুটোই তো নয়, ঠিক নয়। এ ইজ ট্রু বাট আই তো পেয়ে গেছি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট আসি, নেক্সট প্রশ্ন কি বলছে, ইন দ্য 6th century BCE, 6ষ্ঠ শতকীয় যিশু খ্রিস্টের আগে, বিফোর ক্রাইস্ট, ওকে, মানে সময়কালে,
হুইচ অফ দ্য ফলোইং নিচের মধ্যে কোনটি ফ্লোরিস্ট একটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল অ্যাজ আ সেন্টার অফ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য? তো এখানে অপশন রয়েছে নালন্দা, হ্যাঁ এটাও ছিল হায়ার এডুকেশনের জন্য একটা বিশ্ববিখ্যাত একটি প্রতিষ্ঠান। বিক্রমশিলাও ছিল তাই, হায়ার এডুকেশনের শিক্ষা প্রতিষ্ঠান। তক্ষশিলাও ছিল তাই। তবে উজ্জয়িনী কিন্তু আমরা জানি যে উজ্জয়িনী হচ্ছে একটা পলিটিক্যাল সেন্টার ছিল, পলিটিক্যাল এটি সেন্টার, এবং এটি ছিল ক্যাপিটাল, এটি ছিল কোনো একটা রাজ্যের কিন্তু এটা রাজধানী। কোনটার মনে আছে কারোর? অবন্তী রাজ্যের এটা ক্যাপিটাল ছিল উজ্জয়িনী। তো এখানে আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটাকে বাদ দিতে পারি, কারণ এখানে তো হায়ার এডুকেশন চেয়েছে, এটা তো পলিটিক্যাল ক্যাপিটাল ছিল। এবারে আসি নালন্দা কিন্তু বহু আগে, নালন্দা কিন্তু 5th সেঞ্চুরি বিসিতে। এবারে বিক্রমশিলা এটা কিন্তু 8ম তথা 9ম সেঞ্চুরিতে। তক্ষশিলাই ছিল 6th সেঞ্চুরি বিসিতে, এবং উজ্জয়িনী ছিল 6th সেঞ্চুরি বিসিতে। তবে দুটো সেম হলে কি হবে, আমাদের চেয়েছে হায়ার এডুকেশন, তাই হায়ার এডুকেশনের জন্য হচ্ছে তক্ষশিলা, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে তক্ষশিলা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন আসি, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল নিচের মধ্যে কোন আর্টিকেলটি বলা হয়েছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি রেফার্ড রাইট টু প্রপার্টি, অর্থাৎ নিজের যে জমি বা নিজের যে দখল যে জমি রয়েছে সেটাকে ফান্ডামেন্টাল রাইট করে দিয়েছিল। এটা আমি এক্সপ্লেন করব না, এটা তো বুঝতেই পারছো, এগুলো আর্টিকেলে লেখাই রয়েছে, আর্টিকেল 19 এটা রয়েছে। নেক্সট বলছে কনসার্নিং দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য 5-year প্ল্যানস অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, নিচের মধ্যে কোনটা সঠিক নয়? তোমাদের বলে দিই, এই যে 5-year প্ল্যান, এই 5-year প্ল্যানটি হচ্ছে ভারতের যে 5 বছর যে কি গোল হতে চলেছে, 5 বছর তাদের যে লক্ষ্য, প্রথম 5 বছর লক্ষ্য কি। তো এটা শুরু হয়েছিল একেবারে 1951 সালে এটা শুরু হয়েছিল, এবং এটা 1956 পর্যন্ত ছিল। তাই এটা ছিল প্রথম ফার্স্ট 5-year প্রোগ্রাম। এটা কি ছিল? ডেভেলপমেন্ট অফ প্রাইমারি সেক্টরের জন্য ছিল। এটা কিন্তু কারেক্ট। এবং সেকেন্ড যেটা করেছিল তাদের ছিল, তখন সেকেন্ড যেটা হয়েছিল তারা করেছিল কি হেভি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারতে হেভি ইন্ডাস্ট্রি তারা তৈরি করবে, এটাও কিন্তু কারেক্ট। থার্ড 5-year যে প্ল্যানটা হয়েছিল সেখানে ছিল কি এগ্রিকালচার, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি তারা গড়ে তুলবে, এটাও কারেক্ট ছিল। কিন্তু এই অপশানটা রং। ফোর্থ যেটা হয়েছিল সেখানে বলা হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, কিন্তু এই চতুর্থ যে 5-year প্ল্যানটা হয়েছিল সেখানে তাদের মূল উদ্দেশ্য ছিল গ্রোথ, মানে হচ্ছে বৃদ্ধি করা, গ্রোথ নিয়ে এক। দ্বিতীয় ছিল সাস্টেনেবিলিটি, মানে যে কিছু এমন কিছু আমাদের যে শক্তি রয়েছে সেগুলোকে, যেরকম কয়লা, এগুলোকে সাস্টেনেবিলিটি করা, খনিজ তেল, এগুলোকে সাস্টেন করা। এছাড়া এগ্রিকালচার ক্ষেত্রে, এছাড়া প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তাদের এই সমস্ত প্ল্যানগুলো হয়েছিল। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এরা ফোর্থ যেটা যদি 1951 সালে হয়েছে, নিশ্চয়ই এই যেটা 4th year সেটা তো ওই নিয়ার অ্যাবাউট তো ওই 1969 বা 70, হ্যাঁ এটা 1969 এবং 1974 সালে হয়েছিল। তাহলে আর কি হয়নি? হ্যাঁ হয়েছে, এই রিসেন্টলি হয়েছে 2012 থেকে 2017, এবং এই বছর আমাদের কি হচ্ছে, এই যে হয়েছে 2017 অবধি লাস্ট হচ্ছে। এটাকে বলা হয়েছে 12th 5-year প্ল্যান হয়েছে। এবারে 2022-এ আমাদের 13th প্ল্যান হবে। তো এই যে 12th যে 5-year প্ল্যান হয়েছিল সেখানে কি ছিল? এখানে মূলত ফাস্টার এবং সেই সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট, এছাড়া রেইজিং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে যে যাতে কৃষি খাতে আরও যাতে 4% যাতে উৎপাদন বেশি হয় তার জন্য কিন্তু বেশি প্রকল্প চলছে। তো এটা ছিল 12th যে প্রকল্প হয়েছে এটাতে। এবার আমরা নেক্সট চলে আসি, নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 33 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, নিচের মধ্যে কোনটি, ভালো করে দেখবে, ইজ নট এ ফাংশন অফ AICTE। AICTE এর নিচের এই যে ফাংশনগুলি রয়েছে 4টি, তার মধ্যে কোনটি নয়? তো এই AICTE এর ফুল ফর্ম কি? AICTE এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া
কাউন্সিল, COUNCIL, কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। ঠিক আছে, মনে থাকবে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। ওকে, তো ওই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এটা কবে হয়েছিল? এটা 1945 সালে হয়েছিল। কত সালে? 1945 সালে হয়েছিল। তো এদের মূল উদ্দেশ্য কি ছিল? এদের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে, যে সমস্ত ইনস্টিটিউশনে টেকনিক্যাল স্টাডি দেওয়া হয়, তাদের সেখানে কেমন ফ্যাসিলিটি রয়েছে, কেমন হতে পারে, কি করা যেতে পারে। তো মূলত এটা একটা অ্যাডভাইজরি বোর্ড, এটা সবাইকে অ্যাডভাইস দেয়। তো তাই দেখি অপশানগুলি কী আছে, টু প্রমোশন অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন। ইয়েস, তারা কোয়ালিটি নিয়ে তারা প্রমোশন করতে তারা কিন্তু বলে। ফোকাসিং অন নন ফর্মাল এডুকেশন, অবশ্যই তারা চাইছে যে ফর্মাল বাহাদুরা সেই ব্ল্যাকবোর্ড এবং সেই চকে লেখাপত্র এইরকমভাবে এই পদ্ধতি তারা থেকে বাহাদুরা টেকনিক্যাল পদ্ধতি তারা চাইছে, অবশ্যই তারা চাইছিল। অল ইন্ডিয়া কাউন্সিল AICTE তার মূল লক্ষ্য। এমফাসিস অন ডেভেলপিং হাই কোয়ালিটি ইনস্টিটিউশনাল অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ প্রোগ্রাম, অবশ্যই তাদের ইনোভেটিভ রিসার্চ প্রোগ্রাম, ডেভেলপিং হাই কোয়ালিটি তারা ইনস্টিটিউশন চাইছে। তাহলে বাকি রইল এটা, তার মানে এটাই হবে না। বলছে অ্যালোকেশন অফ গ্র্যান্টস, হ্যাঁ গ্র্যান্টস কিন্তু এরা দেয় না ফর প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন, এরা কিন্তু কোনোভাবে গ্র্যান্ট অ্যালাউ করে না। গ্র্যান্ট দেওয়ার জন্য তো রয়েছে UGC, রুষা, এরা মূলত কি করে? অ্যাডভাইস করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা, অর্থাৎ আমাদেরকে যেহেতু ইজ নট এ ফাংশন বলেছে, কোনটা কাজ নয়, এটাই হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে যায়। প্রশ্ন নম্বর কত হচ্ছে? 34 হবে না, 34 তো হয়ে গেল নাকি, ছেড়ে গেলাম, 34 ছেড়ে গেলাম, 34 ছেড়ে গেছে, এই যে 34 ছিল নিচে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং গভর্নমেন্ট স্কিম, সরকারের কোন গভর্নমেন্ট স্কিমে ফ্রেজেস কোন এই কথাটি বলা হয়েছে? হার ক্ষেত কো পানি পার ড্রপ মোর ক্রপ, হার ক্ষেত কো পানি পার ড্রপ মোর ক্রপ, অর্থাৎ প্রত্যেক ক্ষেতে জল দিতে হবে এবং প্রত্যেকটি ফোঁটায় যেন অধিক করে ফসল রয়েছে। এটা কি বলতে হবে? এটা কোনো বলার কোনো প্রয়োজন নেই, এটা জানো নিশ্চয়ই, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা এটাদের মধ্যে, এই প্রকল্পের মধ্যে এটা ছিল। নেক্সট যাই, ভালো করে এই প্রকল্পগুলো, ভালো করে এই এডুকেশনাল যে সমস্ত যে রয়েছে প্ল্যাটফর্মগুলো, UGC, কোন NCTE, এগুলো ভালো করে একটু দেখে নাও হায়ার এডুকেশনে। 35 নম্বরে চলে আসি, যে নোবেল ফাউন্ডেশন, যেটা নোবেল প্রাইজ দেয় আর কি, হ্যাজ অ্যাওয়ার্ডেড 2 নোবেল প্রাইজেস, 2টো নোবেল পুরস্কার দিয়েছিল সাহিত্যে দিস ইয়ার 2018 এবং 2019-এ। তবে শেষে লাস্ট ইয়ার্স প্রাইজ ওয়াজ ক্যান্সেলড, মানে 2018 সালের যে পুরস্কারটা তাকে ক্যান্সেল করে দেওয়া হয়, শুধু 2019টাকে দেওয়া হয়। তো কেন নোবেল প্রাইজ সাহিত্যে, লিটারেচারে ক্যান্সেল হয়েছিল 2018? এটা আমরা বেশি ভালো বলতে পারবো, আমরা সাহিত্যের লোক। তো দেখো 2019 সালে এই যে পুরস্কারটা পেয়েছিল, কে পেয়েছিল? একজন পলিশ রাইটার যার নাম ছিল অলগা, স্পেলিংটা বড় হয়ে গেল, OLGA, অলগা ট্যাকারচে, TAKARCZUK, টাকারকুচ, ঠিক আছে, এ পেয়েছিল, মানে ইনি অলগা টাকারকুচ। তো 2018 সালে যেটা দেওয়া হয় না কেন? কারণ 2018 সালে বা 18 সালে এই সুইডিশ যে একাডেমিতে তাদের সেখানে একটা বিশাল বড় একটা স্ক্যান্ডাল হয়। এই যে যারা মেম্বার থাকে না, যারা নমিনেট করে, তাদের মধ্যে একজনকে অভিযুক্ত করা হয়। অনেক মহিলা অভিযুক্ত করে যে তিনি মহিলার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, রেপ করেছে এবং অনেক মহিলাকে স্ক্যান্ডালাইজ করেছে, ফিজিক্যালি মোলেস্ট করেছে। তার জন্য 2018 সালের যে লিটারেচারের যে যারা বাঁচতেন, কে হতে পারে, সেই যার জন্য হয়েছিল। তবে মূলত বলা যেতে পারে বিকজ অফ ইন্টারনাল প্রবলেম অফ দ্য সুইডিশ একাডেমি। যা আবার ফ্লিকার করতে শুরু করেছে, টেকনিক্যাল প্রবলেম আবার চলে আসছে। ঠিক আছে, আমরা 35 প্রশ্ন অবধি করলাম, ঠিক আছে। আমরা বাকি আর মাত্র 15টি প্রশ্ন থাকলো, আমরা আরেকটি পার্ট করে দেবো, অর্থাৎ আমাদের তাহলে এটি 12তম পার্ট হচ্ছে এবং আমাদের শেষ তাহলে 13তম পার্টে আমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2020 সালের প্রশ্নের আলোচনা সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।